আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট আসছে আজ। থাকছে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ, বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ১৬ জুন সাবেক আইজিপি সহ ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। পরিবেশ সুরক্ষায় দেশের ১৮ কোটি মানুষেরই সচেতনতা জরুরি বললেন উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। এবং তৃতীয় শেষ টি-20তে ৭ উইকেটে জিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান। মোহাম্মদ হ্যারিসের ৪৫ বলে সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই জাতীয় বাজেট ২০২৫-২৬ প্রসঙ্গ। বৃহস্পতিবার বাজেট পেশের প্রথা ভেঙে আজ আগামী অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। প্রায় ৮ লাখ কোটি টাকার আয় ব্যয়ের হিসেবে খুব একটা নতুন উদ্যোগ থাকবে না কিংবা খোল নলচে বদলে ফেলার চেষ্টা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। করমুক্ত আয়ের সীমা খানিকটা বাড়ানো, কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বন্ধ, দেশীয় শিল্পের বিকাশে সহায়তা অব্যাহত রাখা সহ বাজারের নিত্যপণ্যের মূল্য সহনীয় রেখে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে অন্তর্বর্তী সরকারের বাজেটে। রিজভি নেওয়াজের রিপোর্ট। ৫৫তম বাজেট উত্থাপনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জাতীয় সংসদ না থাকায় সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে ধারণকৃত বক্তৃতার মাধ্যমে বাজেটের সারাংশ তুলে ধরবেন তিনি। জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর প্রায় ৪ মাস অর্থনীতিতে স্থবিরতা থাকায় রাজস্ব আয়ের ঘাটতি মাথায় রেখে ব্যয় করার বিষয়ে সরকারের সাবধানী অবস্থান। ডেফিসিট আবার এবার আমরা ৪-৫ হলে আইডল হয়, আমরা ৫ যাব না, ৪-এর মধ্যে রাখবো, প্রয়োজন হলে আর একটু কমাবো। আমরা ডেফিসিট বাড়তে দেবো না, কারণ ডেফিসিট বাড়লে সেটা আমাদের ওটা চাপ আছে যে তো ব্যয় কমাই। অর্থাৎ খালি ডেভেলপমেন্ট, আগের ডেভেলপমেন্ট খালি নাম্বারে দেখালেন গ্রোথ এত এত, তার মধ্যে গ্রোথ কতগুলো জানেন না। এবার তো আপনি দেখেছেন যে 3.97, আমরা বলছিলাম 4.5 হবে। কারণ জানুয়ারি থেকে যদি ক্যালকুলেট করেন আরও 6 মাস বাকি আছে, ডেফিনেটলি 4-এর উপরে যাবে। সেটা আমি বাজেট স্পেসে বলবো যে এখন ভেবেছে সবাই 3.94 হয়েছে। আর এই বাংলাদেশে কি ৩১ বছরে এই প্রথম ওদিকে আবার পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, সেটা আমরা বড়াই করছি না, ওটা বেড়েছে। কারণটা হলো ডলার স্টেডি রেট। যে ডক্টর আনিসুজ্জামানুদ্দিন বললো না, আইসিইউতে ছিলাম আমরা। আইসিইউ তো অলমোস্ট ডেডের, মানে আইসিইউতে না আনলে তো বাংলাদেশ ইকোনমি উড হ্যাভ বিন ডেড। কারণ এইটা আবার ওনারা বলেন, এটা আমরা অনেক সময় কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি, যে যদি এই সরকারের লোকজন দায়িত্ব না নিত, কন্টিনিউ করতো, এটা কীভাবে চালাতেন বা অন্য রাষ্ট্রতে পারত না। স্বাস্থ্য ও শিক্ষায় গুণগত ব্যয়ের বিষয়ে কার্পণ্য করা হয়নি বলে জানালেন অর্থ উপদেষ্টা। সামাজিক সুরক্ষার আওতায় ভাতা বৃদ্ধির সুখবরও আছে। জুলাই আন্দোলনে যারা এসে আছে তাদের একটা বিরাট এসে লাগবে, অলরেডি স্যাংশন দিয়েছি, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে। কারণ অনেকের আছে একেবারে পঙ্গু পারবে না, এটার ব্যাপার আমরা কিছু রাখছি। বাজেটের কর রাজস্ব সম্পর্কিত প্রস্তাবগুলো কার্যকর হবে ২রা জুন সোমবার থেকেই। তবে পুরো বাজেটটি কার্যকর হবে ৩০ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর নতুন অর্থ বছরের প্রথম দিন ১ জুলাই থেকে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিকেল ৪টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের এটি দ্বিতীয় বৈঠক। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার জাপান সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রেস সচিব শফিকুল আলম সে সময় উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ বলেন, বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি। ওনারা আমাদের সংস্কার প্রক্রিয়ার সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত আছেন
তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন একটি দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনা উদ্বোধন করবেন। যে আলোচনা যেটা শুরু হচ্ছে এটা খুব শীঘ্রই শেষ হবে এবং এই আলোচনাটা শেষে ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন এবং খুব শীঘ্রই হয়তো বা ওনারা আশা করছেন যে সেটাও স্বাক্ষরিত হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারাসহ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 16 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 5টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশের প্রথম কোনো মামলার বিচারিক কার্যক্রম আদালত থেকে সরাসরি সম্প্রচারের আয়োজন। বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে টিভি পর্দায় দেখতে পান সাধারণ মানুষ। শুনানির শুরুতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে হত্যাসহ আসামিদের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আদালতে পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরপর আদেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 16 জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। আদালতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। মামলায় 3 অভিযুক্তের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাগারে আটক আছেন। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণের আলোকে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। পরাগ আজিম, চ্যানেল আই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষায় দেশের 18 কোটি মানুষেরই সচেতন হওয়া জরুরি। রাজধানীর আগারগাঁয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন বক্তারা। পরিবেশগত সংকট মোকাবেলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। আলিম আল রাজির রিপোর্ট। বৈশ্বিক সংকটের অন্যতম প্রধান কারণ পরিবেশ দূষণ। মানুষের অপরিণামদোষী নানা কর্মকাণ্ডে যেমন মাটি, পানি ও বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে, তেমনই ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র, ছড়াচ্ছে নানা রোগবালাই। প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় পরিবেশ বিষয়ক সংস্কার ভাবনা, বর্তমান প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ শীর্ষক অনুষ্ঠানে উঠে আসে পরিবেশ দূষণের ভয়াবহ চিত্র ও করণীয় বিষয়ক রূপরেখা। দেশ অনেক আগে গেছে, পরিবেশেরও অনেক পরিবর্তন হয়েছে, আইন পরিবর্তন হয় নাই। যে প্রবলেমগুলো উচ্চারিত হয়েছে এগুলোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো জনসচেতনতা বৃদ্ধি করা। ওয়েস্ট ম্যানেজমেন্ট না বলে এখানে রিসোর্স ম্যানেজমেন্ট, এই যে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। যে ওয়েস্ট পাওয়া যায়, প্লাস্টিক বলেন, এর মধ্যে মেটাল আছে, অর্গানিক ম্যাটার আছে, সবগুলি কনভার্ট করা যায় রিসোর্সে। পরিবেশ অধিদপ্তরের মেইন ম্যান্ডেটই হচ্ছে পরিবেশ সুরক্ষা দেওয়া, এবং সেই সুরক্ষা দিতে গেলে আপনাকে এনফোর্সমেন্ট এবং ইসে যাইতে হবে, আইন প্রয়োগে যাইতে হবে। পরিবেশ অধিদপ্তরকেও যেমন স্কিলড হতে হবে, সাধারণ জনগণ তাদেরও সেইভাবে মন মানসিকতার পরিবর্তন হওয়া লাগবে। পরিবেশ সন্ত্রাসের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার সহ জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের বাধ্যবাধকতা তুলে ধরেন বিশিষ্টজনরা। পরিবেশ রক্ষায় গণমাধ্যম একটি শক্তিশালী হাতিয়ার, তাই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব হতে হবে। পাশাপাশি দূষণকারী শিল্প প্রতিষ্ঠান, অবৈধ বন নিধন বা নদী দখলের বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। আমরা যতই বলি না কেন
যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি আইনের প্রয়োগ খুব বেশি দরকার। আমি মনে করি এবার সামনে যে বাজেট আসছে, পরিবেশ মন্ত্রণালয় থেকে একটি ভালো বাজেটের জন্য একটা যেন উদ্যোগ নেওয়া হয়। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে যখনই এগিয়ে আসব, তখনই কিন্তু আমাদের সমস্যার সমাধান আমরাই করতে পারবো। পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পরিবেশ শিক্ষায় গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। যে ছাড়পত্র দিচ্ছে সেই যদি মনিটরিং করে, কখনোই আমি করাপশন মুক্ত হতে পারবো না। সুতরাং আমার মনিটরিং এনফোর্সমেন্ট টোটালি আলাদা হতে হবে। যখন আমি আউটসোর্সিং করব, বাইরের কাউকে, যেমন এই এখনকার ছেলেপেলেরাই যদি একটা এন্টারপ্রেনারশিপ নিয়ে আসে যে আমি ওই সিটি কর্পোরেশনের ওই ওয়ার্ডটা পরিষ্কারের দায়িত্ব আমার, তখন আমি সিটি কর্পোরেশন তাকে মনিটর করতে পারবে, তখন পরিবেশ অধিদপ্তরও এনফোর্স করতে পারবে। সবাই এগিয়ে আসি, আমরা একসাথে কাজ করি, সংস্কারটা একসাথে হোক। সংস্কারের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে প্রত্যেককে 18 কোটি মানুষকে পরিবেশ সচেতন হইতে হবে। তাকে বুঝতে হবে কেবল রাস্তা, ফ্লাইওভার, বিদ্যুতের চাহিদা এইগুলি জীবনের এক প্রধানতম চাহিদা হতে পারে না। বাতাস যদি দূষিত নিতে হয়, বিদ্যুৎ দিয়ে করবেনটা কি? পরিবেশ রক্ষা করা হবে উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে না, উন্নয়ন করা হবে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে। তবে শুধু পরিবেশ দূষণ প্রতিরোধী নয়, জীববৈচিত্র্য সমৃদ্ধ নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমন্বিত উদ্যোগেও গুরুত্বারোপ করা হয়। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। এবার কনকাফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকাফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। মঙ্গলবার থেকে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন ব্যাপারী সহ হাট কর্তৃপক্ষ। রোববার হাটে 19 লাখ টাকার গরু উঠেছে, আর একদম ছোট আকারের গরুর দামও কম নয়, 85,000 টাকা। শাকির আদনানের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু আসছে। 300 ফিটের হাটে বিভিন্ন আকারের গরু উঠেছে। এই গরুটির দাম চাওয়া হচ্ছে 14 লাখ টাকা। নাম তার ময়না। সুলতান নামে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। এই দুটি গরুর দাম চাওয়া হচ্ছে 85,000 টাকা। নাম দেওয়া হয়েছে বেবি ও পরিমণি। দাম চাইছে 14 লক্ষ টাকা। কেউ দাম বলছে এখন পর্যন্ত? না, দাম বলেনি। দাম চাচ্ছি 10 লক্ষ টাকা। এর ওয়েট স্কেল করা আছে 1100 কেজি। 55,000 টাকা বলেছে, আমি 70,000 টার্গেট আছি। এটার দাম চাচ্ছি 85। তেজগাঁও এর গরুর হাটে 19 লাখ টাকার হামজা নামের এই গরু পাওয়া যাচ্ছে। এর দাম চাচ্ছি আমরা 19 লাখ। কাস্টমার আসলে বেচা বিক্রি দামাদামি করার অনেক সুযোগ আছে। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা ও নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ। 5,000-এর অধিক গাড়ি পার্কিং এর ব্যবস্থা আমাদের আছে, এবং এখানে যারা ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য আমরা সর্বোচ্চ সুবিধা রেখেছি। প্রায় 300-এর মতো সুপারভাইজার আছে, ওরা সারা রাত দিন 2টা শিফটে কাজ করে। এইখানে এই দেশি গরু দিয়ে আমরা এইখানকার চাহিদা মেটাবো আল্লাহর রহমতে। আমরা ক্রেতা সাধারণের যাতে কোনো রকম অসুবিধা না হয়, এবং গরু ব্যাপারী যারা আছে তাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। সিসি ক্যামেরা দ্বারা তাদেরকে আমরা নিয়ন্ত্রিত করে ফেলেছি যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে। তো বেচা কিনা পুরা দমে শুরু হলে তখন আর কি বোঝা যাবে যে কি অবস্থা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে এবার দেশের চাহিদা মিটিয়ে প্রায় 21 লাখ কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকার কথা রয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। চট্টগ্রামের কোরবানির হাটে মরুভূমির উট মজ্জার টেকে প্রথমবারের মতো উঠেছে বিশাল 3টি উট। প্রতিটির দাম হাঁকানো হচ্ছে 30 লাখ টাকা করে। এবার প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে বেড়ি বাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে বাঁধের 1/3 ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বাকি অংশ।
আর এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন প্রায় 20,000 পরিবার। শিগগিরই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দর্শক, সবশেষ ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট আসছে আজ। থাকছে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ, বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 16 জুন সাবেক আইজিপি সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। পরিবেশ সুরক্ষায় দেশের 18 কোটি মানুষেরই সচেতনতা জরুরি বললেন উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। এবং তৃতীয় শেষ টি-20তে 7 উইকেটে জিতে বাংলাদেশের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান। মোহাম্মদ হ্যারিসের 45 বলে সেঞ্চুরি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।